বাংলাদেশের কট্টরপন্থী লোকজন নতুন নতুন সুবিধাভোগী হয়নি, বরং সুবিধাভোগী হওয়ার এদের লম্বা ইতিহাস রয়েছে। বাংলাদেশের লোকজন আবারও একটা খুবই খারাপ কাজ করেছে। আসলে 1971 সালে যখন ভারত পূর্ব পাকিস্তানের ওপর হামলা করে বাংলাদেশকে পাকিস্তানের থেকে স্বাধীন করেছিল, সেই সময় পূর্ব পাকিস্তানে ডিপ্লয়েড পাকিস্তান আর্মির 93,000 সোলজার ভারতীয় সেনাবাহিনীর সামনে সারেন্ডার করেছিল। আর এই ফটো সেই সময়ে যখন ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা এবং পাকিস্তান আর্মি লেফটেন্যান্ট জেনারেল আমিরুদ্দৌলা খান নিয়াজি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারের ওপর সাইন করেছিল। সেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর বিশ্বের সবচেয়ে বড় সারেন্ডার ছিল। আর এই ছবিকে নিয়ে পাকিস্তান আজও অনেক সময় ট্রোল হয়ে থাকে, আর এই ছবি আজও সোশ্যাল মিডিয়ার ওপর অনেক সময় শেয়ার হয়ে থাকে এবং ভাইরালও হয়। এখন পাকিস্তান আর্মিদের সারেন্ডারের যে ছবি রয়েছে, সেম একই দৃশ্যের মেমোরিয়াল তৈরি করা হয়েছিল বাংলাদেশে, যেখানে পাকিস্তান আর্মির নিয়াজি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের সমস্ত অফিসারদের স্ট্যাচু তৈরি করা ছিল। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার করার সময় একই পজিশনে এই সমস্ত স্ট্যাচু তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশে যে সমস্ত লোকজন এগুলো দেখতে আসবে তাদের মনে থাকবে যে পাকিস্তান আর্মিরা যখন সারেন্ডার করেছিল তখন কেমন দৃশ্য ছিল। কিন্তু এই মেমোরিয়ালকে সম্মান আবার কেমন করে দেবে? খবর যেটা বেরিয়ে আসছে, বাংলাদেশের কট্টরপন্থী লোকজন এই মেমোরিয়ালে গিয়ে ইন্ডিয়ান আর্মি জেনারেল সহ সমস্ত স্ট্যাচুকে ভেঙে দিয়েছে। এর সাথেই তারা না কেবল স্ট্যাচুগুলোর ওপর লাঠি এবং রড দিয়ে হামলা করেছে, বরং ভেঙে দিয়েছে এবং লাঠি মেরে এদের অপমান করা হয়েছে। স্ট্যাচুর ওপর হামলা করার পর এখানে বিভিন্ন ধার্মিক স্লোগানও গাওয়া হয়েছিল। স্ট্যাচুর ওপর হামলা করার পর এখানে বিভিন্ন ধার্মিক স্লোগানও গাওয়া হয়েছিল। এখন আপনি নিজেই চিন্তা করুন, এই সমস্ত কিছু দেখে এদের কেন কেউ সুবিধাভোগী বলবে না? এই সমস্ত স্ট্যাচু সেই সমস্ত লোকেদের ছিল যারা এদের জন্য স্বাধীনতার লড়াই লড়েছিল এবং পাকিস্তানের থেকে এদের স্বাধীন করেছিল। এখানে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কোনো হেট নেই, কিন্তু বাংলাদেশ থেকে যদি এই ধরনের ছবি এবং ভিজুয়ালস বেরিয়ে আসে, সেক্ষেত্রে ভারতীয়দের মধ্যে বাংলাদেশের জন্য ঘৃণা কি হারে বৃদ্ধি পাবে। আর বাংলাদেশের সাথে ইন্ডিয়া পাকিস্তানের মতোই হিসেব হবে। বাংলাদেশের মধ্যে যে কট্টরপন্থী সংগঠনের লোকজন রয়েছে তারা এখন সবাই ভারত বিরোধী হয়েছে, কারণ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের জামাতি ইসলামী এবং এদের মতোই যে বিভিন্ন কট্টরপন্থী সংগঠন রয়েছে যাদের ভারত বিরোধের লম্বা ইতিহাস রয়েছে, এরা ভারতের ওপর হামলা করে আমাদের বিভিন্ন এরিয়াকে ছিনিয়ে অখণ্ড বাংলাদেশ তৈরি করার এবং ভারতের পতাকার অপমান আস্ত করেছে। কিন্তু এর শুরু বাংলাদেশ অনেক সময় আগেই হয়ে গেছিল। আজ থেকে প্রায় 2-3 বছর আগে, অর্থাৎ 2021 সালে এদের স্বাধীনতার 50 বছর পূর্ণ হয়েছিল। আর সেটা উদযাপন করার জন্য শেখ হাসিনার সরকার ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ইনভাইট করেছিলেন। কিন্তু সেই সময়ও বাংলাদেশে প্রধানমন্ত্রীর বিরোধে হিংসাত্মক আন্দোলন হয়েছিল। বীরত্ব ভিজিটের আগে থেকেই শুরু হয়ে গেছিল। জামাতি ইসলামী এবং অন্যান্য কট্টরপন্থী সংগঠনের লোকজন কোঅর্ডিনেট করে ততদিন পর্যন্ত প্রোটেস্ট জারি রেখেছিল যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে উপস্থিত ছিলেন। আর সেই প্রোটেস্টে 13 জন বাংলাদেশির মৃত্যু হয়েছিল এবং অন্যদিকে 40 থেকে 50 জন আহত হয়েছিল। বাংলাদেশকে তো বিভিন্ন জায়গায় কারফিউ লাগাতেও হয়েছিল। এর থেকে আপনি বুঝতেই পারছেন সেই সময়ে প্রোটেস্ট কতটা ভায়োলেন্ট হয়ে গেছিল। আর এই প্রোটেস্ট ছিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী সেই সময় বাংলাদেশে গিয়ে ফ্রিতে করোনা ভ্যাকসিন দিয়েছিলেন এবং 109টা অ্যাম্বুলেন্স ফ্রি দিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য ফান্ডিংও প্রোভাইড করেছিলেন। কিন্তু তার পরিবর্তে কি পেল ভারত? কট্টরপন্থী সংগঠনের লোকজন প্রধানমন্ত্রী মোদী এবং ভারতকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাংলাদেশের এই সমস্ত লোকজন যতই ভারতের বিরোধিতা করুক না কেন, কিন্তু আজকের সময় এরা বিভিন্ন জিনিসের জন্য সম্পূর্ণভাবে ভারতের ওপরই নির্ভরশীল। এই জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও ভারতের সামনে মাথা নত করতে দেখা গেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যেক বছর 14 থেকে 15 বিলিয়ন ডলারের কাছাকাছি বাইল্যাট্রাল ট্রেড হয়। এর মধ্যে ভারত বাংলাদেশকে 12 থেকে 13 বিলিয়ন ডলারের এক্সপোর্ট করে থাকে। আর অন্যদিকে আমরা 1-2 বিলিয়ন ডলারের জিনিসপত্র বাংলাদেশের থেকে ইম্পোর্ট করে থাকি। আর যেই সমস্ত জিনিস ইম্পোর্ট হয় তার মধ্যে সবচেয়ে বেশি থাকে টেক্সটাইল এবং গার্মেন্ট। কিন্তু বাংলাদেশ যে 12 থেকে 13 বিলিয়ন ডলারের জিনিসপত্র ইম্পোর্ট করে, সেটা বাংলাদেশ আর কোনো দেশের থেকে পায় না। আটা চাল থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, ফল, শাকসবজি, আয়রন, চা, কফি, চিনি, মশলা, কেমিক্যাল, এছাড়াও খাদ্যদ্রব্যের বিভিন্ন জিনিস আজকের সময়ে বাংলাদেশ ভারতের থেকেই পারচেস করে। যখন বাংলাদেশের মধ্যে প্রোটেস্ট ভায়োলেন্ট হয়ে গেছিল, তখন ভারত বাংলাদেশের সঙ্গে সমস্ত ট্রেড হঠাৎই বন্ধ করে দিয়েছিল। 1300 ট্রাক বর্ডারের ওপর দাঁড়িয়ে গেছিল। ক্রমাগতই 2-3 দিন ট্রেন বন্ধ থাকার কারণে বাংলাদেশে বিভিন্ন জিনিসের শর্টেজ লক্ষ্য করা গিয়েছিল
এবং তার কারণে বাংলাদেশের ট্রেডার্স ক্রমাগতই ভারত সরকারকে রিকোয়েস্ট করছিল যে দুই দেশের মধ্যে যাতে ট্রেড পুনরায় শুরু হয়। আর এখন খবর বেরিয়ে আসছে যে 2-3 দিন ট্রেড বন্ধ থাকার পর ভারত সরকার ল্যান্ড বর্ডারের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ট্রেড পুনরায় স্টার্ট করে দিয়েছে। যদিও ভারত সরকার এখনো সমস্ত ট্রাককে বাংলাদেশ বর্ডার পার করার অনুমতি দেয়নি, কিন্তু খবর বেরিয়ে আসছে যে এখন তো এগ্রিকালচার প্রোডাক্টের ট্রাকগুলোকেই বাংলাদেশ পাঠানো হচ্ছে। অর্থাৎ খাদ্যদ্রব্যের জিনিসকে প্রায়োরিটি দিয়ে ভারত সরকার সেগুলোকে প্রথমে পাঠিয়েছে যাতে বাংলাদেশের মধ্যে ফুড আইটেম অর্থাৎ খাদ্যদ্রব্যের কমতি না হয়। আর এই সমস্ত জিনিস সবার আগে খারাপও হয়, কিন্তু বাকি যে সমস্ত জিনিস যেমন স্টিল, আয়রন এবং আরো বিভিন্ন জিনিস যেগুলোর ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার করা হয়ে থাকে সেই সমস্ত ট্রাকগুলোকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি। বাংলাদেশে প্রোটেস্ট শুরু হওয়ার আগে ভারত থেকে প্রতিদিন প্রায় 1000 ট্রাক বাংলাদেশের বর্ডার ক্রস করত, কিন্তু যখন ভারতের পুনরায় মনে হবে ল অ্যান্ড অর্ডার বাংলাদেশে ঠিক হয়ে গেছে তারপরেই ট্রাকগুলোকে সেখানে পাঠানো হবে। এখন এই যে 1300 ট্রাক রয়েছে সেগুলো তো বাংলাদেশে প্রোটেস্ট ভায়োলেন্ট হওয়ার আগে থেকেই লোডেড ছিল, কিন্তু এখন ভারতের বিভিন্ন ট্রান্সপোর্টার নিজেরাই বাংলাদেশকে অ্যাভয়েড করছে আর বাংলাদেশে নতুন কোনো অর্ডার নিচ্ছে না। ল অ্যান্ড অর্ডার থেকে মনে পড়লো যে শেখ হাসিনা ভারতে আসার পরেই বাংলাদেশের পুলিশ স্ট্রাইকে চলে গেছিল আর ইউনিফর্ম পরিধান করছিল না। এই যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন স্ট্যাচুকে ভেঙে দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে হিন্দুদের ওপর, ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু মন্দিরগুলোকে, তো এই সমস্ত জিনিস এই কারণে হচ্ছে কারণ ইন্টারনাল সিকিউরিটি প্রোভাইড করা পুলিশ ঘরে বসে পড়েছে, কারণ বিদ্রোহকে আটকাতে 300 জনেরও বেশি মৃত্যু হয়েছিল আর অন্যদিকে 2 থেকে 3000 লোকজন আহত হয়েছিল। এই জন্য শেখ হাসিনা দেশ ছেড়ে বেরিয়ে আসার পর প্রোটেস্টাররা পুলিশের ওপর হামলা করেছিল। কিন্তু গতকাল বাংলাদেশের আর্মি এবং বাংলাদেশের পুলিশ সিনিয়র অফিসারদের মধ্যে মিটিং সাকসেসফুল হয়েছে আর বাংলাদেশের পুলিশদের স্ট্রাইক পুনরায় ফিরিয়ে নিয়েছে আর তারা ইউনিফর্ম পরে খুব দ্রুতই ডিউটিতে চলে আসবে। এখন মনে করা হচ্ছে যে সিচুয়েশন কিছুটা ঠিক হবে। বাংলাদেশ কট্টরপন্থী সংগঠন মজবুত হওয়ার পরে তা আশঙ্কা রয়েছে যে বাংলাদেশের রাস্তায় জঙ্গিরা ঢুকে পড়তে পারে। ল্যান্ড বর্ডারের ওপর তো বিএসএফ অ্যালার্ট মোডে রয়েছে, কিন্তু বে অফ বেঙ্গলেতেও বোটের মাধ্যমে আতঙ্কবাদী ভারতে প্রবেশ করতে পারে, ঠিক একইভাবে যেরকম মুম্বাইতে হয়েছিল। এই জন্য ভারত বঙ্গোপসাগরের উপত্যকায় বাংলাদেশের বর্ডার এবং সুন্দরবন উপকূলের কাছাকাছি ইন্ডিয়ান কোস্ট গার্ডকে মজুত করে রেখেছে। ইন্ডিয়ান কোস্ট গার্ডের মেরিটাইম পেট্রোলিং বোট, এয়ারক্রাফট এবং হেলিকপ্টারের ভারী ডিপ্লয়মেন্ট রয়েছে যাতে জঙ্গিরা কোনোভাবে ভারতে অনুপ্রবেশ করতে না পারে। এরই সাথে ইন্ডিয়ান নেভিকেও অ্যালার্ট মোডে রাখা হয়েছে। 1971 সালের যুদ্ধের সময় বাংলাদেশ থেকে 1 কোটিরও বেশি লোকজন ভারতে আশ্রয় নিতে এসেছিল। বলা হয়ে থাকে 90 লক্ষেরও বেশি পুনরায় ফিরে গেছিল। 8-10 লক্ষ মানুষ এখানেই রয়ে গেছিল, কিন্তু তার এক্সাক্ট ডেটা কারো কাছে নেই। সেই সময় ভারতের মধ্যে একটা হিউজ রিফিউজি ক্রাইসিস লক্ষ্য করা গিয়েছিল। এই জন্য ভারত সরকার সমস্ত পদক্ষেপ ভেবেচিন্তেই গ্রহণ করছে আর চেষ্টা করছে যে যেই ভুলটা আগে হয়েছিল সেটা যেন আর দ্বিতীয়বার না হয়। কারণ আপনাদের মনেই থাকবে সেই সময় বিএসএফ মজুদ থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ বাংলাদেশি বর্ডার ক্রস করে ভারতের মধ্যে এন্টার করে গেছিল আর তারা আজ দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। এমন বিভিন্ন রিপোর্ট উঠে আসছে যে বিনা ডকুমেন্টসে বাংলাদেশিদেরকে বিএসএফ প্রবেশ করতে দেয়নি। এছাড়াও বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তী সরকার রয়েছে তার যে ফরেন মিনিস্টার রয়েছেন অর্থাৎ বিদেশ মন্ত্রণালয়ের কাজ যিনি দেখছেন মোহাম্মদ তৌহিদ হোসেন, তার পক্ষ থেকে ভারত এবং শেখ হাসিনাকে নিয়ে একটা স্টেটমেন্ট এসছে। তিনি বলেছেন শেখ হাসিনা ভারতে থাকলেও ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ওপর সেইটার কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ সবসময় চেষ্টা করবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যাতে ভালোই থাকে এবং ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পজিটিভ স্টেটমেন্ট রয়েছে, কিন্তু ভারত সরকার বাংলাদেশের সিচুয়েশনের উপর কোন রকম মন্তব্য এখনো পর্যন্ত করেনি। শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতেই রয়েছেন, কিন্তু এখন দেখার বিষয়টা হবে যে তিনি কতদিন ভারতে থাকেন বা ভারত থেকে অন্য কোনো দেশে যান। বাংলাদেশের প্রাইম মিনিস্টার থাকাকালীন তিনি ভারতের জন্য অনেক কিছুই করেছেন, কিন্তু আপনার মত অনুযায়ী যখন বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে এত ঘৃণা ছড়িয়ে গেছে তা দেখে আপনার কি মনে হয় ভারত সরকার
সরকারের কি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া উচিত? হ্যাঁ অথবা না নিচে কমেন্টে অবশ্যই জানান। আর একটা ছোট্ট অনুরোধ, আমরা একটা নতুন শর্ট চ্যানেল খুলেছি আপনাদের জন্য। রহস্য বাংলার মতো একই রকম ভালোবাসা আপনারা আমাদের ওই নতুন চ্যানেলটাকেও দিন, বেশি না, সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। দেখুন কমেন্টে সেই চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, প্লিজ গিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলে আসি টপিকে। এছাড়াও ভারত এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার থেকে খবর বেরিয়ে আসছে যে রিসেন্টলি বিএসএফ চাঁদনি চক বর্ডার পোস্টে সেলফ ডিফেন্স ফায়ারে একজন বাংলাদেশের নাগরিককে গুলি করেছে। রিপোর্ট অনুযায়ী আব্দুল্লাহ নামের একজন বাংলাদেশি নিজের কিছু সঙ্গী সাথীর সাথে স্মাগলিং করার জন্য ভারতীয় সীমান্তে প্রবেশ করছিল, অর্থাৎ ভারতে ঢোকার চেষ্টা করছিল। আর যখন বিএসএফ এর সেনাবাহিনী তাদের ওয়ার্নিং দিয়েছিল তখন তাদের ওপরই উল্টে সঙ্গী সাথীদের সাথে মিলে ফায়ার করেছিল, অর্থাৎ হামলা করার চেষ্টা করেছিল, যার জন্য আত্মরক্ষার কারণে বিএসএফ এর সেনা সেই বাংলাদেশিকে গুলি করেছে।